দেশের প্রায় অর্ধশত রাজনৈতিক দলের প্রায় সবাই ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চান। তবে দিন যত যাচ্ছে সংস্কারের আলোচনা ক্ষীণ হয়ে ভোটের দাবি জোরালো হচ্ছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সময় তাদের পর্যবেক্ষণে বলেছেন, রাজনৈতিক নেতারা মুখে সংস্কার চাইলেও মনে প্রাণে চান না। তাদের লক্ষ্য কেবল ভোট। বাস্তবতা যাই হোক, যথাযথ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন জনগণের কল্যাণ বয়ে আনবে কতটা, এসব নিয়ে আজকের এখন প্রকাশ আমরা নাম দিয়েছি ভোটের দাবি। এ বিষয়ে কথা বলতে তিনজন স্বনামধন্য অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান। সঙ্গে আরও আছেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, আমির, বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। আরও আছেন মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাবেক সভাপতি বিএফইউজে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই আসাদুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাই যে আমরা শুরু থেকেই দেখছিলাম যে রাজনৈতিক দলগুলো নানা ধরনের সময়ের কথা বলছে। প্রথম দিকে আমরা ডিসেম্বরের কথা শুনছিলাম বিএনপির পক্ষ থেকে, তারপরে অক্টোবর, 5 আগস্টের কথা বলা হচ্ছে, কোনো কোনো সময় এখন আবার শুনছি যে এই বছরের মাঝামাঝি সময়ে আপনারা নির্বাচন চান। সময় আরও গড়ালে কি এই সময়টি আরও আগে আপনারা চাইবেন কিনা? না, এখন তো কেবল জানুয়ারি চলছে। 5ই আগস্ট আমাদের দলের আমার এক কলিগ, তিনি 5ই আগস্টের কথা বলেছেন। হ্যাঁ, 5ই আগস্ট একটা তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন। এটাকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দিবস হিসেবেও তো আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দিবস, ভোটাধিকার ফেরত পাওয়ার দিবস হিসেবেও তো আমরা এটাকে কনসিডার করতে পারি। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো দরকার নেই। এখন দেখুন, পৃথিবীর দেশে দেশে যেসব জায়গায় আপনার গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণ-অভ্যুত্থানটা কেন সংগঠিত হয়? একটা সরকার যখন জনগণের ইচ্ছাকে, শক্তিকে তোয়াক্কা করে না, অন্য কোনো শক্তির উপর ভর করে, বিশেষ করে বাংলাদেশে যদি আমি শেখ হাসিনার অবৈধ সরকারের কথা যদি ধরি, তারা বলতো দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। অর্থাৎ দিল্লি হচ্ছে তাদের ক্ষমতার উৎস। তারা তো জনগণকে কখনই ক্ষমতার উৎস ভাবেনি। তো এমন ধরনের একটি সরকার যখন দেশের জনগণকে দেশের মালিকানা থেকে বঞ্চিত করে, একটা পর্যায়ে সেই দেশের মালিকেরা এই দখলদারকে উচ্ছেদ করে। ডাকাতও বাড়িঘর আক্রমণ করে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু ডাকাতকেও মানুষ ঘেরাও করে একেবারে গণপিটুনি দিয়ে ডাকাত ছাড়া করে দেয়, নাকি গ্রাম ছাড়া করে দেয়। এগুলো হয়, একটা আউটবাস্ট হয়। বাট এর ফলে একটা তো আপনার স্বাভাবিক অর্ডারে তো আপনাকে আসতে হবে। আপনি যদি ধরেন আজকে একটা ঐতিহাসিক দিন, 20 জানুয়ারি, শহীদ আসাদ দিবস। 69 সালে এক গণ-অভ্যুত্থান এই দিনেই আপনার সূচিত হয়েছিল। এই 69 গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আইয়ুব খান যে পদত্যাগ করলেন বা ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন, ঠিক তার 1 বছর পরে 70 সালে কিন্তু একটা সমাধানের রাস্তা হিসেবে নির্বাচনের পথটাই খোলা ছিল। বটে 70 সালে নির্বাচন হলো। যদি সেই নির্বাচনের ফলাফলটা যদি পাকিস্তান সরকার মেনে নিত, জনগণের রায়কে যদি মেনে নিত, তাহলে হয়তো পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হওয়ার হয়তো এত তাড়াতাড়ি হয়তো হতো না। আচ্ছা, আপনি যদি দেখেন আমাদের সার্ক কান্ট্রি একটা দেশ আপনার শ্রীলঙ্কা, কয়েক বছর আগে তো সেখানে একটা গণ-অভ্যুত্থান হয়ে গেল। সেখানেও প্রেসিডেন্টের প্রাসাদ জনগণ দখল করলো। আপনারা জানেন যে আপনার নিউ ইয়র্কে একটা বিখ্যাত আন্দোলন হয়েছিল, যে আন্দোলনটার নাম ছিল অকুপাই ওয়াল স্ট্রিট। সে অকুপাই ওয়াল স্ট্রিটের মতো বাংলাদেশে একটা আন্দোলন হলো 5ই আগস্ট, অর্থাৎ গণভবন অকুপাই করলো, জনগণ অকুপাই গণভবন করলো। এই গণভবনে একজন ভোট ডাকাত ছিল, গুমের রানী বসবাস করতে গণভবনে, একটা লুটেরার সরকারের প্রতিনিধি এই গণভবনে বসবাস করত, এবং দেশ বিক্রি করে দেওয়ার, দেশকে একেবারেই গোলামির জিঞ্জিরে পা ঢুকিয়ে দেওয়ার যে হোতা, সেইটায় বসবাস করত। জনগণ কিন্তু এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাকে ওখান থেকে হটিয়ে দিয়েছে। অর্থাৎ জনগণ গণভবন দখল করলো, প্রধানমন্ত্রীর পালঙ্কে কয়েক মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য শুয়ে একটা ফটো সেশন করে দেখিয়ে দিল যে শেখ হাসিনা না, দেশের মালিক জনগণ। ওই পালঙ্কে সেটা তো হয়েছে না। আলটিমেটলি গণ-অভ্যুত্থানের আউটকাম যদি আপনি একটা স্বাভাবিক অর্ডারে আসতে চান, তাহলে একটা নির্বাচিত সরকার, একটা জবাবদিহিমূলক সরকার, একটা যে সরকার সুশাসন দেবে, এমন একটা সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্বটা দিতে হবে। এখন আপনি যদি ধরেন, কেউ কেউ বলছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই আওয়াজ দিয়েছেন
তারপরে ছাত্রদের একটি অংশ, এখন তো একটি অংশই বলবো, যেমন আপনার যারা আন্দোলন করেছে মানে গত 36 দিনে, মানে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, তাদের মধ্যে ছাত্র শিবিরের ছেলেরা ছিল, ছাত্র দলের ছেলেরা ছিল, ছাত্র ইউনিয়নের ছেলেরা ছিল। ছাত্র ইউনিয়ন সিপিবিতে চলে গেছে, ছাত্র দল বিএনপিতে ফেরত এসেছে, শিবিরের ছেলেরা জামাতে বা শিবিরের রাজনীতিতে চলে গেছে, হয়তো কেউ এখনো থেকেও যেতে পারে স্ট্র্যাটেজিক্যালি, সেটা আলাদা কথা। তো তার মানে ছাত্রদের একটি অংশ বলছে, আমি এখন ওটা পুরো ছাত্রদের বলি না, দে আর নট রিপ্রেজেন্ট দ্য হোল স্টুডেন্টস কমিউনিটি, রাদার দে আর রিপ্রেজেন্টিং এ ফ্যাকশন। তো এই ফ্যাকশনটি বলতে চাচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এখন ধরুন কেন আমরা ভোটের কথাটা বলছি, এই সংস্কার কমিশনের মধ্যে একটি কমিশন যেটা এখনো রিপোর্ট প্রকাশ করেনি, বাট তাদের প্রধানের মুখ থেকে যে প্রস্তাবনাগুলো এসছে, প্রত্যেকের রিপোর্টে এসছে যে বাংলাদেশ রাষ্ট্রকে 4টি প্রদেশে বিভক্ত করা হবে। তার মানে 4টা প্রদেশ হবে, 4টা প্রদেশের গভর্নর হবে, 4টা প্রদেশের মুখ্যমন্ত্রী হবে, 4টা প্রদেশের প্রাদেশিক পরিষদ হবে, তারপরে আঞ্চলিক দল বরিশাল পার্টি, তারপর আঞ্চলিক দল কুমিল্লা পার্টি, আঞ্চলিক দল সিলেট পার্টি, মানে যেগুলো ডিভিশন আছে আর কি। এরপরে বলবে যে কেন্দ্রের শাসন মানি না, বরিশাল পার্টির ভোট দাও। এই দাবি কি অতটা জোরালো তাদের? আমাদের কথা তো সেটাই। এটা কি আমরা চেয়েছিলাম এইসব সংস্কার? না, কিন্তু অযাচিতভাবে আমাদের একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট অর্থনীতির দেশ, এই দেশ থেকে এই যে মানে কি বলবো যে আপনার এই যে মানে উর্বর মস্তিষ্ক থেকে যে উদ্ভট চিন্তা ভাবনা একটা না, কিন্তু অনেকগুলো ভালো সংস্কারের কথা তো আসে। ফাইন, এই ভালো এবং মন্দটাকে ফিল্টারিংটা করবে কে? ওরাই না কারা করবে বলেন? রাজনৈতিক দল করবে, স্টেক হোল্ডার্স, না অনলি রাজনৈতিক দল না, অংশীজনরা, সাংবাদিকরা আছেন, অংশীজনরা তারা করবেন। এখন আমরা বলতে চাচ্ছি, আপনি যদি এখন এই প্রাদেশিক সরকার কায়েম করার পরে আসম আব্দুর রব এবং হোসেন মাহমুদের সাথে একসময় এই যে প্রাদেশিক সরকার বলতো, এসব কায়েম করার পরে যদি বলেন সরকার মানে নির্বাচন হবে, তাহলে তো হবে না। কারণ দেশে একটা দুর্বল মানে অন্তর্বর্তীকালীন সরকার, সারা পৃথিবীতে দুর্বল সরকার থাকে, তাই না? আপনারা যেটা এই সরকার করতে পারে, পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে বলতে পারে, দিজ আর দ্য প্রপোজালস উই রিসিভ ফ্রম ডিফারেন্ট কমিশনগুলোর কাছে এই প্রস্তাবগুলো পেয়েছি, আপনারা এই প্রস্তাবগুলো রিভিউ করতে পারেন, কোন কোন প্রস্তাবগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আপনারা সব রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন, পলিটিক্যাল পার্টি যৌথভাবে অথবা ইন্ডিভিজুয়ালি তারা পাবলিক কমিটমেন্ট করতে পারেন বা একটা ইশতেহারে সই করতে পারেন যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করব, তখন তাদের একটা পাবলিক বাইন্ডিং চলে আসে, তাই না? এখন আপনি বাস্তবায়ন করার প্রস্তাব দিলেন, এখন বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। এরপরে বাস্তবায়নের পরে ওই যে মানে পারমুটেশন পদ্ধতি বলে, আমরা তো সায়েন্সের ছাত্র ছিলাম এক সময়, তো সিনথেসিস পারমুটেশন যদি আবার খেয়াল করতে চান যে এই পদ্ধতি প্রয়োগ করার পরে রেজাল্ট কি হলো, ওটা দেখার পরে যদি বলে নির্বাচন হবে, তো বড় একটা বিপজ্জনক জায়গার মধ্যে। এই জন্য আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার, এখন যে সংকটটা চলছে এটা রাজনীতি কেন্দ্রিক, সংকটটা নির্বাচন কেন্দ্রিক, যেটা 69 সালে পাকিস্তান আমলে হয়েছিল। এই দেশে নির্বাচন হলে সমস্যা সমাধান হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ আপনার যাবতীয় রাজনৈতিক সংকটে তো নির্বাচন। আমি আপনার কাছে আসবো, নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে জানবো যে আপনাদের রাজনৈতিক অনেক নেতা আপনাদের দলের, আমরা প্রথম দিকে একটু 26-এর কথা একটু শুনছিলাম, কিন্তু এই গতকালকেও আমরা একজনের সাক্ষাৎকার নিয়েছি, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কিন্তু ডিসেম্বরের কথা বলছেন। তার মানে আপনারা 25-এর দিকে এগিয়ে আসছেন। আপনারা সংস্কারও চান, নির্বাচনও চান, আসলে কি চান? আর একই সঙ্গে 25-এর কথা যে আপনারা এখন বলা শুরু করলেন, তার মানে কি আপনারাও ধীরে ধীরে এগিয়ে আসছেন কিনা নির্বাচনের দাবির দিকে? আমরা তো বরাবরই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের সরকারই আলটিমেটলি মানে ফাইনাল সমাধানে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একই সাথে যেটা বলেছি যে সংস্কার করতে হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে এবং ইলেকশন একটা যৌক্তিক সময়ের মধ্যে দিতে হবে, সেই বিষয়ে জামাত বারবারই পরিষ্কার করে বলেছে। আমরা একদম সংগঠনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট টাইম আমরা না দিলেও এটা তো মনে হয় পরিষ্কার হওয়া উচিত, বা পরিষ্কার যে একটা সীমাহীন সময় বা অনির্দিষ্ট সময় তো এখানে চিন্তা করার প্রশ্ন আসে না। সেক্ষেত্রে ইলেকশনকে যদি আমরা ক্রেডিবল করতে চাই, গ্রহণযোগ্য করতে চাই এবং সুষ্ঠু নির্বাচন যদি আমরা করতে চাই, তাহলে কিছু সংস্কার যেগুলো মৌলিক ইলেকশনের সাথে রিলেটেড,
তো সেই সংস্কারগুলো যদি না হয়, তাহলে যদি আগে ইলেকশন হয়, তাহলে আগের প্রক্রিয়ার মাধ্যমে আরেকটি নতুন মানে পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই থেকে যে যায়। যৌক্তিক সংস্কার বা মৌলিক সংস্কার, এই কথাটা কিন্তু বিএনপি বলছে, আপনারা বলছেন, দুটো কি একই কিনা, না এর মধ্যেও কিন্তু রকম ফের আছে কিনা? আমার মনে হয় যে বিএনপি বা জামাত, আমরা সবাই দেশের কল্যাণের জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা কথা বলছি। জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা যদি আমরা সামনে রাখি, জনগণ কিন্তু এটি মনে করে যে শুধুমাত্র ইলেকশন হয়ে গিয়ে যদি আগের প্রক্রিয়ায় দেশ আবার চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, জনগণ এটাকে পজিটিভলি গ্রহণ করবে না, হতাশ হয়ে যাবে জনগণ। যার কারণে এই সময় কিন্তু জনগণের আকাঙ্ক্ষার জায়গাটাকে সামনে রেখেই ইলেকশন সিস্টেমটাকে এবং ইলেকশনের জন্য যে সমস্ত সংস্কার জরুরি, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এখানে ইলেকশনের জন্য জরুরি, তারপরে নির্বাচন কমিশনের সিস্টেমের মানে আইন কানুন এগুলো জরুরি, তারপরে হচ্ছে ইলেকশনের সাথে রিলেটেড দায় দায়িত্বগুলো কারা পালন করবে, কিভাবে পালন করবে, কতটুকু পালন করবে, এইসব কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আগে যেগুলো কোনোটায় যা আইন ছিল সেটাও মেনে চলা হয়নি। আবার তারা নিজেদের মতো করেই রাতের আধারে তাদের ষড়যন্ত্র অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করেছে। এই জন্য আমার মনে হয় যে আগামী দিনে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে কিন্তু কোনো পার্থক্য তেমন নেই, প্রত্যেকেরই বক্তব্য কাছাকাছি, যাকে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলতে, এটা রিপন ভাই যেটা বলেছেন যে বিপুল পরিমাণ একটা ব্যর্থ রাষ্ট্র থেকে এটাকে সংস্কারের জায়গায় নিয়ে এসে এটাকে যদি চলমান করতে হয়, তাহলে এটার জন্য লম্বা টাইমের প্রয়োজন। আওয়ামী লীগ 15 বছরে যা ধ্বংস করেছে, এটা ঠিক করার জন্য আরও 15 বছর প্রয়োজন। নিশ্চয় একটা লম্বা টাইমের চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের করার কথাও না, তারা করছেও না। তো ডেডলাইনের তো বলেছে তো 25-এর শেষ বা 26-এর, এবং তারা 26-এর জুন পর্যন্ত বলেছে, আর 25-এর শেষ। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর বক্তব্য সব কিছু মিলালে কিন্তু জুনের পরের বক্তব্য কিন্তু কারোরই নেই। সুতরাং এটার পার্থক্যটা অনেক বেশি না। যদি মৌলিক সংস্কারগুলোকে আইডেন্টিফাই করে যদি সব রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে ঐক্যমতের ভিত্তিতে যদি নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলোকে সামনে রেখে যদি গভর্নমেন্ট পদক্ষেপ গ্রহণ করে, তাহলে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন কোনো আমি পার্থক্য দেখছি না, যত দিন যাচ্ছে তত পার্থক্য কমে আসছে। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে জনগণ শব্দটি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবহার করছে, অন্তর্বর্তী সরকারও আসলে বলছে, কিন্তু আপনি তো বহু বছর ধরে জনগণের কাছাকাছি আছেন বা কাজ করছেন, জনগণ কি চাইছে, আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এখন টিভির সকল দর্শক শ্রোতাকে। আমাদের আজকের যে আলোচনার বিষয়টি নির্বাচন নিয়ে বিতর্কটা যত দিন যাচ্ছে, এটাকে আপনারা যে আলোচনার আজকে বিষয়বস্তু করলেন, এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে এটা একটু জটের জায়গায় চলে যাচ্ছে। আমার ডানে বাঁয়ে যে দুইজন বোদ্ধা রাজনীতিক তাদের বক্তব্য রাখলেন, এবং দুইটি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে সক্রিয় নাই, সেজন্য আমরা ধরে নিতে পারি বর্তমানে স্টেক হোল্ডার যদি আমরা বলি পলিটিক্যালি, এবং ক্ষমতার যে সামনে আমাদের হাতছানির যে বিষয়টা আছে, এই দুটি দলই মোটামুটি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে থাকবে। তাদের জায়গা থেকে যে বিশ্লেষণ যেভাবে আসলেন, আমি কিন্তু খুব কাছাকাছি দেখছি, কিন্তু এখানে যতটা কাছাকাছি দেখলাম, বাস্তবে কিন্তু অত কাছাকাছি আমার কাছে মনে হয় না। আমি তো সেই রাজনৈতিক মাঠের বক্তব্য অন্তত এমন পাই না। রাজনীতির সাথে আমার সরাসরি সম্পৃক্ততা নাই, আমি তবে রাজনীতির গভীর পর্যবেক্ষক হিসেবে, রাজনীতি নিয়ে লেখালেখি এবং রাজনৈতিক রিপোর্টার হিসেবে যতটুকু আমি বুঝছি, যে তাতে করে একটু দূরত্বের জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি যদি সরাসরি জনগণের পার্সপেক্টিভটা আপনার কাছে জানতে চাই, আমি সেই জায়গায় আসছি। তো এই জায়গাটা জনগণের কথা বলেই তো দুপক্ষই বলছেন যে জনগণ চাচ্ছে যে যত দ্রুত নির্বাচন, এবং অন্তর্বর্তী সরকার, বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে, তাদের সফলতা ব্যর্থতা নিয়েও খুব সামনে আসছে, এবং যুক্তি হিসাবে সেটাই কিন্তু সামনে
আনা হচ্ছে যে সরকার পারছে না, এই জন্য দ্রুত একটি নির্বাচন দিতে হবে, এটাই তো মেন যুক্তির জায়গা। আমরা যদি দেখি যে এই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 5.5 মাসের মতো এই সময়টা গিয়েছে, এই সময়ের মধ্যে সংস্কারের জায়গাগুলোতে যে অগ্রগতি যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয় নাই। এই জায়গাটাতে একটা প্রশ্নের জায়গা তো আছেই। এটা স্বীকার করতে হবে যে নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু একমাত্র নির্বাচিত সরকার। এখানে কোনো অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে চিন্তা করার এবং এটাকে ডিফেন্ড করার জায়গাটা কিন্তু সেভাবে কোনো গণতন্ত্র মনা মানুষের পক্ষে সেটা সম্ভব। অন্তর্বর্তী সরকার যে কিছুটা ব্যর্থ সেটা কিন্তু তারা নিজেরাও স্বীকার করছেন না, তারা অকপটে। সেই পার্থক্য তো এটা যে আগে যারা ছিল ফেসিবাদী সরকার আর গণতান্ত্রিক সরকারের মধ্যে পার্থক্য এটাই যে গণতান্ত্রিক সরকার তাদের যে ব্যর্থতাগুলো সীমাবদ্ধতাগুলো এগুলো স্বীকার করবে, এটাই তো গণতন্ত্র মানা যে সরকার, তাদের কোয়ালিটি তাদের বৈশিষ্ট্য এটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে জায়গাটাতে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জনগণের যে পারসেপশনটা যাতে এমন জায়গায় না যায় যে এই রাজনৈতিক দলগুলো তারা দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য যে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিবাদকে উৎখাতের এত হাজারো জীবনের বিনিময়ে হাজার মানুষের এখনো পর্যন্ত কাতরাচ্ছে, তারা চিকিৎসা করাচ্ছেন, তাদের আদর স্বাভাবিক জীবনে ফিরবে কিনা এ ধরনের 10 থেকে 15 হাজার যতটুকু চিহ্নিত করা যাচ্ছে এবং সহস্রাধিক মানুষের জীবনের বিষয় আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই পরিবর্তন। তো সেই জায়গাটাতে যে জন আকাঙ্ক্ষার জায়গাটার কথা কিন্তু সবাই বলছেন, কিন্তু জন আকাঙ্ক্ষাটা কি? জন আকাঙ্ক্ষার সংস্কারগুলো যেই পর্যায়ে পর্যন্ত না গেলে এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে না, সেটুকু যাওয়ার জন্য দুটি দল রাজি আছে কিনা, এই জায়গাটাতেই কিন্তু দুই দলের মধ্যে কিছুটা পার্থক্যের জায়গা আছে। ইতিবাচক জায়গাটা হচ্ছে যে প্রধান ক্ষমতার যে প্রধান দাবিদার যে বিএনপি, সেই বিএনপি কিন্তু নিজেরাই আগে থেকে সংস্কারের কথা বলে 31 দফা তারেক রহমান 31 দফার সংস্কার প্রস্তাব দিয়ে সেটার জন্য সারা দেশে তিনি কিন্তু জনমত গঠনের চেষ্টা করেছেন এর মধ্যে। আর জামাত ইসলামী তো এখনও সংস্কারের পক্ষে, সংস্কার করে নির্বাচনে যাওয়ার পক্ষেই অবস্থা। এই যে এই দুটোকে যদি মিলায় তাহলে দূরত্বটা কিন্তু দেখতে মনে হবে না যে দৃশ্যত যে খুব বেশি দূরত্ব আছে, কিন্তু দুই দলেরই একটা এর বাইরে মানে যা বলছেন মুখের বাইরে একটা হিসাব নিকাশের জায়গা আছে। মূল দ্বন্দ্বটা কিন্তু সেই হিসাব নিকাশের মধ্যে, সেই জায়গায় যদি সুযোগ থাকে আমি আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আসাদুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন যে ফেব্রুয়ারির শুরুতেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো এক ধরনের একমত হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে একটি বিষয় বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলেই সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবেন। এটি কি অনেকটা শর্তের মতো মনে হয় কিনা, বা আপনি কিভাবে পর্যবেক্ষণ করেন? না, আমি মনে করি যে উনি সঠিকই বলেছেন। কারণ এটা যদি এই যে একটা ঘোষণাপত্র, একটা হচ্ছে যে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন মানে সূচনা লগ্নেই 26শে মার্চে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ঘোষণা দিলেন, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলতে, যেটা ফার্স্ট অফিসিয়ালি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করলেন। এটা নিশ্চয়ই উনি মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ার 3-4 মাস 5 মাস পরে করেননি। বা অথবা যদি আপনি 10 এপ্রিল 17 এপ্রিলে যদি আপনি মুজিবনগর সরকারের যদি আপনি ঘোষণাটা দেখেন, তাহলে সেগুলো কিন্তু সবই মানে আপনার একেবারে মানে সূচনা প্রারম্ভিক জিনিসগুলোই। এখন আপনি এই যে আমাদের একটা দেশে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানে নিশ্চয়ই আপনার একটা স্পিরিট আমাদের আছে। গণঅভ্যুত্থানটা কেন হলো এগুলো একটা মানে ডকুমেন্ট থাকতে পারে, নিঃসন্দেহে থাকতে পারে। আমি বলি না যেটা থাকা যাবে না, থাকতে পারে। সেখানে প্রতিটি শব্দ বাক্য নিয়ে তো আলোচনা হতেই পারে এবং হওয়া উচিতও তাই। এবং যারা অংশীজন, যারা আন্দোলন করেছেন, ত্যাগ করেছেন, তাদের সাথে আলাপ আলোচনা হতে হবে না? এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই প্রুডেন্টলি বলেছেন যে সবাই একমত হলেই সেটা মানে এক্সিকিউট করবেন বা এরকম একটা কিছু হতে পারে। আমি এটার মধ্যে কোনো শর্তের বিষয়টা দেখি না, বরং আমি যেটা দেখি একটা ঐক্যের একটা স্পিরিটটার প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন। এখন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে তারা, কিন্তু ঘোষণাপত্রের যে বৈঠক বা এখানে আপনাদের
এক ধরনের পিছুটান আছে কিনা তেমনই তো আসলে বোঝা যাচ্ছে। আপনারা তো প্রথম যে বৈঠক ডাকা হয়েছে সেখানে আপনাদের যাওয়ার ব্যাপারে একটু ঢিলেঢালা একটি বিষয় ছিল আর কি। আবার এমনও দাবি উঠেছে খুব ক্ষীণ সুর যে জুলাই ঘোষণাপত্রে আপনাদের যে অবস্থান দীর্ঘদিন যে আপনারা আন্দোলন করেছেন সেটিও যেন সেখানে থাকে। মানে এটি আসলে কেমন রকম? না, এটা কেন থাকবে না? আপনার এই যে আপনি স্টুডিওটা বানিয়েছেন যেখানে বসে কথা বলছি, আমি কি হঠাৎ করে কথা বলছি এখানে? এটা কি জাস্ট আসমান থেকে এরকম একটা ব্যবস্থা হয়ে গেল? হ্যাঁ, তারপর আপনি অবশ্যই না, মানে এখানে তো সবার অংশগ্রহণ 16-17 বছর ধরে আছে। 16টা বছর এই দেশের মানুষের, ছাত্র জনতার তাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জুলুম আছে, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, তাই না? হোয়াট নট। তো এগুলো আপনার এগুলো কি আমি মানে 36 দিনের আন্দোলনটার মধ্যে যদি আপনি যদি বিবেচনা করেন দেখবেন একটা 5 দফা 9 দফা ছিল না ওদের। এটি একটা চূড়ান্ত রূপ মূলত। 5 দফা 9 দফার মধ্যে হোয়াট ইট ওয়াজ, কি ছিল এটা? কোটা এবং অন্যান্য বিষয়গুলো, তাই না? তো আপনি এক দফায় আসলেন একেবারে শেষ মুহূর্তে। তো এই এক দফার বিষয়টা কি পলিটিক্যাল পার্টিসগুলো তারা কি ম্যাচিউর করেনি আগে? এই জামাত ইসলাম, বিএনপি তারা যদি নির্বাচনে অংশ নিত, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশ নিত, শেখ হাসিনার যে নির্বাচন 7 তারিখে হয়ে গেল, তো শেখ হাসিনা তো ভেরি মাচ একটা লেজিটিমেট গভর্নমেন্টই থাকতো। একটা লেজিটিমেট গভর্নমেন্টকে উৎখাত করাটা কি খুব সহজ ছিল না? একটা লেজিটিমেট গভর্নমেন্টটা উৎখাত করতে বিদেশেরও মানে আপনার সাপোর্ট করতো না। এখন যেমন ইউনুস গভর্নমেন্টকে আমেরিকান অ্যাম্বাসেডর আজকে বললেন যে আমরা সাপোর্ট দিয়েছেন, বলছে যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সহযোগিতা করব। তো এই সিচুয়েশনটা কারা ক্রিয়েট করলো? ইট ওয়াজ পলিটিক্যাল পার্টিস, তাই না? তো আপনার আপনি যদি 90 তো দেখেন পলিটিক্যাল পার্টিস অ্যাট দ্য সেম টাইম সাংবাদিক সমাজ তারা কি করলো? তারা এরশাদ সরকারকে অসহযোগিতা করার জন্য তারা পত্রিকা প্রকাশ করা পর্যন্ত বন্ধ করে দিলেন। পদত্যাগ না করা পর্যন্ত সংবাদপত্র বের হবে। সুতরাং এই যে অংশীজনদের যে একটা মানে অংশগ্রহণ, তো এইটাকে যদি আমরা যদি এটা চাইতেই পারেন, তবে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হতে আমি আপনাকে একটু কারেকশন করে দিই, এটা চাইতে পারি না। এটা চাওয়ার কি? এটা কি দেওয়া এবং চাওয়ার বিষয় নাকি? আমি কার কাছে চাবো, কে আমাকে দেবে? মানে যেহেতু তৈরি করছে, তৈরি কে করছে? তৈরি সরকার করবে। আমারও তো একটা প্রস্তাব থাকতে পারে, অন্যদের একটা প্রস্তাব, জামাত ইসলাম একটা নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে না? সুতরাং এখন তো আমরা চাইতে পারি, কেউ আমাদেরকে দিতে পারে, বিষয়টাতে ওইভাবে দেখি না। আমি দেখতে চাই যে আমরা পলিটিক্যাল পার্টি, আমরা স্টেক হোল্ডার, উই ম্যাচিউর দ্য গেম। আমরা মানে ওবায়দুল কাদের গেম ওই খেলার কথা বলছি না, হ্যাঁ, এটা একটু কারেকশন করে দিতে চাই, তাই না? আমরা আন্দোলনটাকে সংগঠিত করেছি, আমরা এইটি, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্র দলের প্রেসিডেন্টও ছিলাম, আমরা 6 ঘন্টার হরতালতে 96 ঘন্টার হরতালও করেছি, এরশাদের পতন হয়নি। আবার দেখা গেল যে এর চেয়ে কম সময়ের মধ্যে এরশাদ অলনে সাডেন এরশাদের একটা মানে পতনের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আপনাদের অবদান আছে, আপনারা এই কথাটি তুলেছেন। আমরা আবারও বলছি, কথাটা তুলছি না। আপনার কথা মনে হবে যেন যে আমরা এখন মানে আমাদের মানে লিখে রেখো তাই, মনে রেখো তাই, বিষয়টা তো তা না। উই আর দ্য পার্টি, আমরা রাজনৈতিক দল, আমাদের পেছনে তো মানুষ র্যালি করে, এটা মানে সমবেত হয়, আমরা ডাকলেই মানুষ সমবেত, সেটা একেবারে তৃণমূল পর্যায়ে, গ্রাম থেকে গ্রামান্তরে। এটা একটা পলিটিক্যাল পার্টির শক্তির উৎস কিন্তু জনগণ, তাই না? আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র কিন্তু প্রাণ দেয়নি, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, সাধারণ শ্রমিক, তাই না? জেলায় আমার নিজের জেলাতে আমার ছাত্র দলের ছেলে মারা গিয়েছে, শিবিরের ছেলে মারা গিয়েছে, চিটগাং আমাদের ছেলে মারা গেছে। সুতরাং এটাকে তো আমার তোমার এটা পিঠা ভাগাভাগির কোনো বিষয় না, বিষয়টা ভাবতে হবে আমাদের। আমি ভেবে বলতে চাই, বিষয়টা যদি আমরা মনে করি যে আমাদের জুলাইয়ের স্পিরিটটাকে আমরা আফোল্ড করব, এটা এমনি চলে আসবে আর কি। এক্স্যাক্টলি। তাহলে আমাদের যে ভাবনা আকাঙ্ক্ষা থেকে আমরা লড়াইটা চালিয়ে গিয়েছিলাম, তাই না? এই বিষয়গুলো নিঃসন্দেহে ডকুমেন্টেশনে থাকতে হবে। এটা আমরা চাচ্ছি, কেউ দিচ্ছে, হ্যাঁ, কারণ আমরা কি ড্রাফট লিখতে জানি না? আমাদের কি মানে আমাদের এই আপনার কাছে আসবো, আমাদের সময় সংক্ষিপ্ত। নুরুল ইসলাম বুলবুল, আপনার কাছে জানবো যে আমরা রাজনৈতিক মাঠে যে কথাটি এম আব্দুল্লাহ বলছিলেন, যে এক ধরনের দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে, সেটি বক্তব্যের বাক্যে বলেন বা যেভাবে বলেন। আবার কেউ আনঅফিশিয়ালি দু দলের মধ্যেই বলছে যে এটি আসলে
ফ্যাসিস্ট যে সরকার বিগত হয়েছে তাদের আসার পথও তৈরি করতে পারে? আপনি আসলে কি মনে করেন? না, আমার মনে হয় যে আমাদের 5ই আগস্টের বিপ্লবের চেতনাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আরও সতর্ক হওয়া প্রয়োজন আছে। জি, কারণ আমরা আমাদের বক্তব্য, আমাদের স্টেটমেন্ট, আমাদের দৃষ্টিভঙ্গি, এটা ভিন্নতা থাকবে এক এক রাজনৈতিক দলের, এটাই স্বাভাবিক। কিন্তু 5ই আগস্টের চেতনাকে ম্লান করে দেয়, অথবা যে লক্ষ্যে এত বড় বিপ্লব, যে লক্ষ্যে জীবন দেয়া, এই যে বড় কোরবানি, সেই কোরবানিটা যেন ব্যর্থ না হয়, সেটিকে সামনে রেখেই আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় এবং মৌলিক বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধভাবেই ভূমিকা রাখা দরকার। এবং আমাদের এই অবস্থানে নিজ নিজ বক্তব্য থাকতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক যে শিষ্টাচার আছে, যৌক্তিকতা তুলে ধরে প্রত্যেকেই তার নিজেদের অবস্থান থেকে কথা বলতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিছু কিছু ব্যত্যয় যেটা হয়েছে, এ ব্যাপারে আমি মনে করি যে সংশ্লিষ্ট সকলেরই আমাদের এটা সতর্ক হওয়া উচিত। এটা যদিও আমরা এটাকে মনে করি যেটা হয়তো ব্যক্তির নিজস্ব বক্তব্য, দলীয় বক্তব্য, দলীয় প্রধান ব্যক্তির কাছ থেকে অথবা তার প্রতিনিধির কাছ থেকে বা যিনি ফোকাস পারসন তার কাছ থেকে আসবে, তখন এটা আমরা দলীয় বক্তব্য হিসেবে। এটা কি আপনাদের দলগুলোতে আলোচনাও হয় কিনা যে এগুলো এড়িয়ে যাওয়া বা এই প্রেক্ষাপট তৈরি না হওয়া, সেটা নিয়ে কথা হয় কিনা? আমার মনে হয় আমরা তো একদম ফর্মাল আলোচনা না হলেও তো বন্ধুমহল, আমাদের পরিচিত যাদের, আমরা নিজেরাও ফিল করি এবং এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার সুযোগ যেখানে আছে সেখানে আমরা দৃষ্টি আকর্ষণ করি, করছেন। এই ব্যাপারে আসলে সকল যেমন ধরুন জামাতের একজন নেতা যখন একটা পলিসি স্টেটমেন্ট করেন, তখন তার অনুগামীরা ন্যাচুরালি মনে করেন দ্যাট ইজ দ্য স্ট্যান্ড। আবার আমার পার্টির যিনি মূল নেতা, আমি যদি এখন কার্যত মূল নেতা তারেক রহমান যখন একটা স্টেটমেন্ট করেন, তখন আমরা তো ওইটাই মানে অনুসারী হিসেবে আমরা মনে করি যে আমাদের এইটার মধ্যে থাকা উচিত, তাই না? এর বাইরে মানে অনৈক্যের বীজ বপন করা উচিত হবে না কারোর বক্তব্য। আমি এম আব্দুল্লাহ, আপনার কাছে যে কথা আপনি শেষ করতে পারেননি, যে আসলে জনগণ কি চাইছে, এটা যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমি সেই জায়গায় যেতে চাই যে এখানে জনগণ, আমি যদি আর বিস্তারিততে না গিয়ে, যেহেতু সময়ের সংক্ষিপ্ত, জনগণের চাওয়ার মধ্যে আমি যেটা বুঝি আর কি, জনগণ এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনের মধ্য দিয়ে কোনো একটি সরকার, যে সরকার আসবে সেই সরকারটি আর একটি ফ্যাসিস্ট সরকার হবে না, যে সেই সরকারটি দুর্বিনীত সরকার হবে না, সেই সরকারটি যা খুশি তা করতে পারি এই ধরনের মন মানসিকতার হবে না, এরকম একটি নির্বাচন চায়। একই সঙ্গে এই জনগণ চায় যে এই ফ্যাসিস্ট সরকার যারা শেখ হাসিনার নেতৃত্বে 15 বছরে যতগুলো খুন গুম করেছেন, এটির বিচার দেখতে চায় খুব তাড়াতাড়ি, খুব জলদি এই বিচারটা দেখতে চায় এবং দৃষ্টান্তমূলক না, সেটার আগে পেছানোর একটা বিষয় উপেক্ষা করার বিষয় না। আপনি ধরুন, আমি আজকের প্রেক্ষাপটে যদি বলি, এখন থেকে যদি বলা হয় যে আজকে আগামী এই জানুয়ারির শেষ সপ্তাহে একটা নির্বাচনী তফসিল দেওয়া হলো, এপ্রিল মাসে নির্বাচন, যদি সেটা দেওয়া হয়, তাহলে কি দাঁড়াবে? আপনি আওয়ামী লীগের যারা এই লুটপাটের মধ্যে ছিল গত 15 বছর ধরে, যারা এই গণহত্যা চালিয়েছে, তাদেরকে কি নির্বাচন থেকে বাইরে রাখার মতো অবস্থা কি তৈরি হয়েছে? আর যদি রাখতে না পারেন এবং তারা যদি নির্বাচনে এর মধ্যে চলে আসে, এবং বর্তমান যে প্রশাসন এখনো সেটআপ যেটা আছে, ধরে নেওয়া হয় আমার গত 2-1 দিনের মধ্যেও আমলা পর্যায়ে যে কথাবার্তা হয়েছে, তাদের অ্যানালাইসিস হচ্ছে এখনো পর্যন্ত 80+% যে আমলা বা সেটআপ, প্রশাসনিক সেটআপ এখনো শেখ হাসিনার অনুগতদের হাতে রয়ে গেছে। এটা পুলিশ প্রশাসন বলি বা সিভিল প্রশাসন বলি। তাহলে ইভেন আমরা অন্য যেটা যারা ক্ষমতার নিয়ামক শক্তি হিসেবে আমাদের এই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে, আমাদের যে সেনাবাহিনীর কথা বলি, এই সব জায়গায় এমন কিছু জায়গা রয়ে গেছে এখনো পর্যন্ত যে যদি এর মধ্যে কোনোভাবে সেই ফ্যাসিস্ট শক্তি যদি নির্বাচনে আসার সুযোগ হয়ে যায় এবং নির্বাচন যখন মাঠ পর্যায়ে গড়াবে, তখন কিন্তু এই বিএনপি, জামাতে ইসলামী এবং আরও যারা ছাত্ররাও একটা সংগঠন করে মাঠে নামতে চাচ্ছে, রাজনৈতিক দল করে, এদের মধ্যে যখন বিভাজন রেখাটা দিন দিন যখন পরিষ্কার হবে, ওই সুযোগে যারা গাপটি মেরে আছে এখন সেই
পতিত সরকারের যারা প্রশাসনে আছে তারা সেই সুযোগটা যে নেবে না, এই গ্যারান্টিটা আপনি কিভাবে দেবেন? এই জায়গাটা কিন্তু একটা কনসার্ন, যারা এগুলো নিয়ে ভাবেন তাদের মধ্যে এই বিষয়টাতে একটা উদ্বেগের জায়গা আছে, যে এই যে প্রশাসনকে নির্দলীয়করণের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব বেশি অগ্রসর হতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে আমরা যখন এইসব বিষয়ে আলাপ করি তখন তারা বলেন যে বিকল্প কোথায়? এই যে গত 15 বছরে এমনভাবে প্রায় 7-8টি স্তর পর্যন্ত যেভাবে সাজানো হয়েছে, এরাই তো নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। এই পুলিশ প্রশাসনকে দিয়ে আপনি কেন্দ্র পাহারা দিতে হবে। এই ডিসি এবং এসপিদের হাতে আপনি মনোনয়নপত্র জমা দিতে হবে। ইউনো পর্যায়ে আপনি সেখানে সমন্বয়ের, ইলেকশনের রেজাল্ট সমন্বয়ের দায়িত্ব পালন। এই জায়গাগুলো সংস্কারের জায়গাটা যদি শক্তভাবে করা না যায়, তাহলে নির্বাচন আগস্টের ব্যাপারে আমি যেটা বলে রাখি যে 5 আগস্টের ব্যাপারে বিএনপি যে প্রস্তাবটা দিয়েছে, এই জায়গাটাতে তাদের বিএনপি প্রস্তাব দেয়নি, যে কোনো একজন বলেছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে বেশ 5 আগস্টের ব্যাপারে। আগস্টের নির্বাচনটা এটা বাস্তবসম্মত না, আমি মনে করি এটা বিএনপি নেতৃত্বও বোঝেন। কারণ আগস্ট হচ্ছে একেবারে বর্ষাকাল। বাংলাদেশের ইতিহাসে কখনোই বর্ষাকালে নির্বাচন আমি সেই প্রসঙ্গে আসবো, আমরা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানবো যে আরেকটি যে কথা শোনা যাচ্ছে যে এমপি প্রার্থী যারা হবে তাদের বয়স কমানো 21 বা ভোটারদের 17, মানে এটি এই কারণে যে সময় ক্ষেপণটা আসলে হচ্ছে, এটি কি আসলে নতুন কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যেই, মানে আপনি কি মনে করেন? এক নম্বর হচ্ছে যে আমি এটাকে এইভাবে সরলীকরণ করে বলবো না যে কাউকে সুবিধা দেওয়ার জন্য, বা এই দলকে আপনারা স্বাগত জানাবেন কিনা? যদি নিশ্চয়ই আমরা সরকারের আনুকূল্যের বাইরে থেকে যদি স্বাভাবিক একটি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া, যদি কোনো দল গঠিত হয়, নিশ্চয়ই তাকে আমরা মানে অভিনন্দন জানাবো। আমাদের তো দরকার একটা মানে বিকল্প শক্তি ডেভেলপ করে আমরা চাই ভবিষ্যতে গভর্নমেন্ট যে আসবে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য তো আমরা একটা শক্তি চাই, তাই না? কিন্তু আমরা যদি দেখি রাষ্ট্রের আনুকূল্যে সরকারের জেলা পর্যায়ের ডিসি, এসপি, ডিআইজি, থানার ওসিদের মানে সহযোগিতা নিয়ে, প্রোটোকল নিয়ে 26 লাখ টাকা ব্যয় করে 2 লাখ টাকার কম্বল বিতরণ করার কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যদি, এবং আওয়ামী পতিত মালদের, মানে যারা স্থানীয় সরকার নির্বাচনে ডামিতে যারা নির্বাচন করছে, আওয়ামী লীগ আমলে তার কোনো বিরোধী দল জামাত ইসলামের লোকরা কি ইলেকশন করছে নাকি? আমি তো মনে জানার মতো তারা ইলেকশন করে নাই, আমরাও করি নাই। যদি কেউ করে থাকে তারা দলের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল, কথার কথা, তাই না? সেই সমস্ত এলিমেন্টসরা এখন অফিসিয়াল আওয়ামী লীগ ভাগছে, আর ওই 2 নম্বরে দোয়াশলা যেগুলো আওয়ামী লীগ আছে, এগুলোকে নিয়ে একটা দল গঠন করার বা তাদেরকে স্থানীয় সরকারে অ্যাডমিনিস্ট্রেটর বানাবার একটা পায়তারা ছিল, যেটা আমাদের আপত্তির মুখে সেটা প্রাথমিক পর্যায়ে সেটা স্থগিত আছে। কিন্তু আমরা যদি দেখি কোনো মহল থেকে এই সমস্ত পতিত স্বৈরাচারের এজেন্টদেরকে, তাদের সহযোগীদেরকে যদি স্থানীয় সরকারে যদি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয় বা তাদেরকে নিয়ে দল বানানো হয়, দল যাকে নিয়ে আপনি বানাইতে পারেন, কিন্তু খুনির দোসরদের নিয়ে আপনি দল বানাইতে পারবেন না, সেটা আপনারা অবশ্যই মানবেন না, রাইট? তাই তো। আমি এম আব্দুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে। আপনি জানেন যে আজকে গণমাধ্যমে খবর বেরিয়েছে যে 850-র কাছাকাছি প্লট বিতরণ হয়েছে, এবং এটি যাদের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের এক ধরনের যোগ সাজশ ছিল। কিন্তু গণমাধ্যম কর্মীদের খবর কিন্তু বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আগামী দিনেও সাংবাদিকরা নিজে থেকেও তো চাই এসব সুবিধা নেবার জন্য বা তাদের ক্ষমতার কাছাকাছি থাকবার জন্য। এটিকে বিরত করা বা দলকানা সাংবাদিক তৈরি না হওয়া, সেক্ষেত্রে কেমন সংস্কার হতে পারে বা এটি আসলে সম্ভব কিনা? আপনি যেটা বলেছেন যে এই 850-র মধ্যে সাংবাদিকের নাম আছে 30টির মতো, সম্ভবত 30টির মতো নাম আছে। এই নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এটা আলোচনা হওয়ার একটা যৌক্তিক কারণ আছে, আমি মনে করি এটা যথার্থভাবেই আলোচনা হচ্ছে। কারণ যে সাংবাদিকরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধেই লেখা এবং জনগণকে সতর্ক করা, সরকারকে অ্যাকাউন্টেবল করা, এটার দায়িত্ব যাদের, তারা যখন এটার পার্ট হয়ে যায়, এটা আলোচনা হওয়াটা কিন্তু অস্বাভাবিক বিষয় না। আমরা বিগত 15 বছরে দেখেছি সাংবাদিকতার নামে কি হয়েছে। একেবারেই সরকারের দাসত্বের জায়গাটাতে তাদেরকে
সরকারকে তুষ্ট করে আপনি দেখেছেন যে একটা সংবাদ সম্মেলনে গিয়ে কি ল্যাঙ্গুয়েজে সেখানে তেলবাজি করা হয়েছে। হ্যাঁ, তেলবাজি করে আবার কিন্তু পরদিনই সচিবালয় গিয়ে একটা জায়গায় প্রজেক্ট পাস করানোর মধ্য দিয়ে 500-1000 কোটি টাকার একটা লেনাদেনা ব্যবস্থা হয়েছে। এই জায়গাটাতে গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যমের চরিত্রে ফিরে যেতে হবে। গণমাধ্যমের কাজ হচ্ছে যে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার এবং মানুষের যে মানে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়ানো। মানে যদি না থাকে তখন কি করবেন? না, তাদের বিরুদ্ধে সেইভাবেই যেভাবে নীতি নৈতিকতা বর্জিত কর্মকাণ্ডে যারাই জড়িত হোক না কেন, তিনি সাংবাদিক হন বা যিনি হন, তাকে অবশ্যই সেটার আইনের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং এই কাজগুলোর সাথে যারা গেছেন, হ্যাঁ, একটি কথা এখানে আসতে পারে যে সাংবাদিকরা কয়টাই নিয়েছে, যেখানে দেশ এভাবে হাজার হাজার কোটি টাকা, এটা কোনো যুক্তি হতে পারে না। এটা কোনো যুক্তি হতে পারে না। কেউ এমনটা বলছেন যে কেন এটা ঠিক কথাটি আপনি বলছিলেন, এটা কোনো যুক্তি হতে পারে না। আমরা আরেকটিকে মানে অন্য একজনের উদাহরণ হিসেবে দিয়ে আমরা নিজেদের যুক্তিকতা প্রমাণ করার চেষ্টা করব, এটা হতে পারে না। মূলত এই জায়গাটাতে দেখতে হবে যে এই নেয়ার প্রক্রিয়াটাতে অনিয়মের জায়গাটা, যেখানে যেই বিবেচনায় দেয়া হয়েছে, সাংবাদিকরা কিন্তু এর আগেও প্লট পেয়েছে। আমার জানা মতো হাজারো সাংবাদিকের প্লট আছে। যদিও আমি আশেপাশে আমার 39 বছরের সাংবাদিকতায় আবেদনও করি না, ঢাকা শহরের মধ্যে আমার 1 ইঞ্চি জায়গাও নাই, আমি এটা থেকে সযত্নে নিজেকে দূরে রেখেছি। এটা একজনের চিন্তাধারা। বুলবুল, আপনার কাছে জানতে চাই যে আজকেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যথাযথ সংস্কার ছাড়া ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। এটি অবশ্যই আপনি একমত পোষণ করবেন, আপনার দলেরই নায়েবে আমির। কিন্তু এটি ছাড়াও যদি কোনো কারণে সময় ক্ষেপণ হয় বা সংস্কারও হচ্ছে না, রাজনৈতিক দলগুলো কি আসলে এটি নিয়ে আন্দোলনেও নামতে পারে? এমন কথা শোনা যাচ্ছে, এটিও হতে পারে কিনা, আপনার আশঙ্কা কি? আমার মনে হয় যে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে একটার পর একটা ব্যর্থতার পরিচয় দেয়, তখন তো ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমরা যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা বড় ধরনের কঠিন পরিস্থিতিতে দায়িত্ব এসেছে। প্রত্যেকটি সেক্টর যেখানে বিধ্বস্ত, বিপর্যস্ত, ক্ষতবিক্ষত, এবং এইসব সেক্টরগুলোকে যদি সংস্কারের আওতায় এনে মূলত নির্বাচনের উপযোগী একটা ব্যবস্থা করার ক্ষেত্রে তারা যদি কাঙ্ক্ষিত সময়ের চাইতে, যৌক্তিক সময়ের চাইতে অযাচিত বেশি সময় তারা চায়, তো সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতেই পারে। তবে জনগণের যে পালস আমি বুঝি, জনগণ খুবই ফিল করে যে বিদ্যমান ব্যবস্থাপনায় যদি কোনো ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনটা আবারও পিছনের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। যার কারণে জন আকাঙ্ক্ষার দিক থেকে কিন্তু সংস্কারটা এখন টপ প্রায়োরিটিতে আছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং স্টেক হোল্ডার তারা সবাই মিলে বসে কোন কোন সেক্টরটা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতে কম সময়ের মধ্যেই ইলেকশনের পরিবেশ তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে আমি মনে করি যে জনগণের সেই ধৈর্যের বাঁধ যদি ভেঙে না যায়, তাহলে রাজনৈতিক দলগুলো এখানে আন্দোলনের কর্মসূচি দিয়ে তেমনটা জনগণের সেই সমর্থন তারা লাভ করতে পারবে বলে আমার মনে হয় না। আসাদুজ্জামান রিবন, আপনার কাছে 1 মিনিট সময় পাবো। যে রাজনৈতিক বিশ্লেষক বলেন বা জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যথাযথ সংস্কার ছাড়া, এই যথাযথ সংস্কার আর মৌলিক সংস্কার এই দুটোর মধ্যে তো একটু হলেও পার্থক্য আছে। এই সংস্কারের সময় আসলে আপনারা দেবেন কিনা? আমি মনে করি যে সংস্কার, আগে বলেছি কথাগুলো আবার দ্বিরুক্তি করতে হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার যথাযথ বলেন আর আপনার একেবারে গোটা সংস্কারের কথা বলেন। একটা হচ্ছে আপনি সংস্কারের পরিকল্পনা ঘোষণা করলেন, তারপরে সে সংস্কার বাস্তবায়ন করলেন, তারপরে বাস্তবায়ন করার পরে দেখলেন এটার নেতিবাচক প্রতিক্রিয়া কি, ইতিবাচক প্রতিক্রিয়া কি, সময় আরো তারপরে ক্ষেপণ হবে, তারপরে আপনি একটা নির্বাচনের দিকে গেলেন। এইটা এত পরীক্ষা নিরীক্ষা করার সময় নাই। আপনি যদি প্রকৃতপক্ষে যদি সংস্কার চান, প্রকৃতপক্ষে যদি আপনি মানে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বশীল জবাবদিহিমূলক কোনো সরকার প্রতিষ্ঠিত হোক, এটা যদি চান, তাহলে পলিটিক্যাল পার্টিসগুলোকে একটা রাউন্ড টেবিলে ডাকার পরে বলে দিজ আর দ্য রিফর্ম প্রপোজালস। এই প্রপোজালগুলোর মধ্যে আপনারা কোনগুলো সমর্থন করেন
এগুলো একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করেন, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা ক্ষমতায় গেলে এগুলো করবেন এবং তারা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করবেন। এটাই আপনাদের কাছে মনে হয় যে সহজ পদ্ধতি? সবচেয়ে সহজ পদ্ধতি। আপনাকে আরেকটা কথা খেয়াল রাখতে, 9 বছরে এরশাদের সামরিক শাসন ছিল, তিনিও তার মতন করে একটা প্রশাসন সাজিয়েছিলেন 9 বছরে। তিনিও ধানায় পানায় নির্বাচন তিনিও করেছিলেন, করেননি? করেছেন তো। 86 সমস্ত নির্বাচনগুলো তো মানে তারামলি হয়েছে, উপজেলা নির্বাচন ইত্যাদি হয়েছে। তো 9 বছর যখন আমরা এরশাদকে হটালাম, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আইনে ছিল না, কনসেনসাসের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসলো। জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন এবং গ্রহণ করার মধ্যে একটা চমৎকার নির্বাচন হলো। সেই নির্বাচন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এটার জন্য মানে একেবারে আপনার মানে 9 মন মানে আমরা প্রত্যাশা করি তেমনই হবে। আমাদের অনুষ্ঠান শেষ। আপনি নির্বাচনটা চান কিনা ভালো, আর আপনি দায়িত্বশীল লোকজন তারা যদি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারে, নিজে যদি অন্য কোনো কুমতলব না থাকে, গাছের টাকা তলারটা কুড়োনোর ধান্দা যদি না থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। 17 বছর বা 15 বছর আমরা যেভাবে বলি দীর্ঘদিনের অপেক্ষা নির্বাচন, সেই নির্বাচন হবে, যথাসময়ে হবে। রাজনৈতিক দলগুলো যেভাবে চাচ্ছেন আগে বা পরে যখনই হোক না কেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেন জনগণের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা বা এক ধরনের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটি যেন সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।